না পাওয়ার চেয়ে পাওয়াটাকে ছোট করে দেখিনি। আমরা তো কিছু পেয়েছি, নির্বাচন পেয়েছি, পার্লামেন্ট পেয়েছি। শেখ হাসিনা শাসন আমলে সবচেয়ে বড় ক্ষতিটা আত্মঘাতী ক্ষতি হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করেছিল। তো সেইটা ফিরে এসছে যে জুলাই সনদ তৈরি হবে, জুলাই সনদের কোনো সনদে বৈষম্যহীন কোনো প্রস্তাব নেই। সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, এইটা কোনো বক্তব্য এখানে নেই। কেবলমাত্র প্রশাসনিক ব্যবস্থার ভিতর আলোচনাটাকে বন্দি করে ফেলা হলো। এইটা একটা বড় ক্ষতি হয়ে গেল। এই যে পুরনো বন্দোবস্তের কথা আমরা বলি, নতুন বন্দোবস্তের কথা অনেকবার শুনেছি, এটা কি একটা নিঃসন্দেহে কঠিন কাজ, কিন্তু শুরুটা আমরা করতে পারছি কিনা বা লক্ষণ দেখেন কিনা? তবে আমি না পাওয়ার চেয়ে পাওয়াটাকে ছোট করে দেখি না। আমরা তো কিছু পেয়েছি, নির্বাচন পেয়েছি, পার্লামেন্ট পেয়েছি। আর তো তত্ত্বাবধায়ক সরকার যেমন শেখ হাসিনা শাসন আমলে সবচেয়ে বড় ক্ষতিটা আত্মঘাতী ক্ষতি হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করেছিল। তো সেইটা ফিরে এসছে এবং সেই সঙ্গে সম্ভাবনার কিছু দ্বার খুলে গেছে। তো যে জিনিসটা হয়েছে যে এখানে মাঝখানে অভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তী সরকার হয়। এই অন্তর্বর্তী সরকার তো তারা যে কাজটা তারা করেছে, আমার মনে হয় দুটো জিনিসের আমি কোনো অর্থ খুঁজে পাই না। একটা হলো ছাত্রদেরকে নিয়োগকর্তা বলে তাদেরকে অর্থ এবং ক্ষমতা চিনিয়েছে। এটা কি দরকার ছিল বলে আমার মনে হয় না। কেননা তারা যোগ্যতা বলে প্রশাসন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতায় তরুণরা আসুক, কোনো আপত্তি নেই। কিন্তু যে প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করেছে সেটা কতটুকু সঙ্গত ছিল। এবং এর মধ্য দিয়ে আমরা যে জিনিসটা দেখলাম, সারা দেশেই তরুণদের মধ্যে পাওয়া, নগদ পাওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হয়। এটা কিন্তু আমরা অন্য অন্য অভ্যুত্থানে এটা আমরা দেখিনি। তো এইটা একটা বিষয় যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস তারা করলো, সেটা হলো যে প্রশাসনিক কিংবা সাংবিধানিক সংস্কারটা গুরুত্বপূর্ণ দরকার ছিল। কেন গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সাংবিধানিক এই সংস্কারগুলো দরকার হবে। কিন্তু অভ্যুত্থানের যেটা চাওয়া ছিল, সেই চাওয়ার মধ্যে দুটো জিনিস ছিল। একটা ধরুন যে চাকরিতে জাস্টিসের জায়গা থেকে মুভমেন্টটা শুরু হলো এবং বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হলো। ছাত্ররা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলে পরিচয় দিল এবং সেখানে এই সমাজের বৈষম্য দূর করার জন্য ব্যাপক জনগোষ্ঠী, যেমন সেই রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, সবজিওয়ালা থেকে আরম্ভ করে খুব দোকানি, কিরানি সবাই এখানে আসলো। কিন্তু আমরা পরে দেখলাম যে জুলাই সনদ তৈরি হবে, জুলাই সনদের কোনো সনদে বৈষম্যহীন কোনো প্রস্তাব নেই। এই বৈষম্য দূর করার, অর্থাৎ এখানে যে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, এইটা কোনো বক্তব্য এখানে নেই। কেবলমাত্র প্রশাসনিক ব্যবস্থার ভিতর আলোচনাটাকে বন্দি করে ফেলা হলো। এইটা একটা বড় ক্ষতি হয়ে গেল। তো পরবর্তীতে যেমন আমরা দেখি, যেমন যে কতগুলো জিনিস হতে পারত, যে জুলাই সনদের মধ্য দিয়ে কিছু ঘোষণা হতে পারত যে দেশের স্বাস্থ্য খাতে এত ব্যয় হবে, জিডিপির ধরুন যে 5% ব্যয় হবে, শিক্ষাক্ষেত্রে 6% ব্যয় হবে, এরকম কিছু ঘোষণা, কিংবা যেগুলো আসতে পারত অর্থনীতির ক্ষেত্রে, কিংবা চাকরির অনুপাতটা কী হবে। সব দেশেই কিন্তু চাকরির অনুপাত থাকে যে উপরে বস কত পাবে আর নিচের দিকে কত পাবে। এই অনুপাতটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশে যে চাকরির অনুপাতের পর নির্ভর করে যে তারা বৈষম্য কমিয়ে আনার জন্য কতটা চেষ্টা করছে, সামাজিক সুরক্ষার কি কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কিছুই নেই। তো তাহলে আমরা কি দেখলাম যে যারা তা হতাশ হয়েছে, যারা যে বস্তির মা তার সন্তান কোলে করে মিছিলে যোগ দিয়েছে, এমন তো অনেক ঘটনা ঘটেছে। সবজিওয়ালা যোগ দিয়েছে, সেখানে দোকানিরা যোগ দিয়েছে, দোকান বন্ধ করে যোগ দিয়েছে, দোকান থেকে পানি এনে সবাইকে খাইয়েছে। এই যে ব্যাপারগুলো, তাদের আকাঙ্ক্ষাটা কী ছিল? তার যে কষ্ট, যন্ত্রণা, অর্থনৈতিক কষ্ট, অসচ্ছলতা ইত্যাদি থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু তার এই মুক্তির দ্বার তো খুলে নাই। তাহলে আমরা তো দেখলাম এখানেই কিন্তু জিনিসটা পুরনো ব্যবস্থা, পুরনো বন্দোবস্তের কাছে এখানে ফিরে যাওয়া হলো। আর রাজনীতিতে যদি বলেন তো আমরা দেখব রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। রাজনীতির যে সংস্কৃতি সেইটাই রয়ে গেছে।
ধরুন যে যুবকেরা লড়াই করলো এবং ইত্যাদি, তো তারা একটা দলও গড়লো, সেই দল কি করেছে সেটা পরের প্রশ্ন। হবিগঞ্জে গিয়ে তারা মিটিং করতে পারলো আচ্ছা, যাক, এই প্রসঙ্গে না, আমি আপনার কাছে- সেই কথাই বলছি, আমি হ্যাঁ, উপমা দিয়ে বলছি। এটা একটা ব্যাপার। হবিগঞ্জে তো পুলিশ বলল যে আমরা প্রোটেকশন দিতে পারবো না, ওখানে গেলে অসুবিধা হবে। তো পুলিশের দায়িত্ব ছিল বিরোধী দলের তো এটাকে প্রোটেকশন দেওয়া, এবং বিরোধী দল মানে তো সেটা শুধু তাই না, চিফ হুইপ ছিলেন, সংসদের বিরোধী দলের চিফ হুইপ পর্যন্ত ছিলেন, তাদেরকে প্রোটেকশন দিতে পারলো না। আমরা যদি এইটা বলি, রাজশাহীতে কি নাম, সালাউদ্দিন আম্মার বোধহয়, তো সেখানে সেই পুলিশ, সেই বিচারক এবং ছাত্ররা কোনো অপরাধ কিংবা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে কিন্তু সেই দায়িত্ব তো কোনো ছাত্র সংগঠনের নেতারা তো গ্রহণ করতে পারে না। তো এই কাজটা তারা করলো। তারা যে ছাত্রনেতা হিসাবে ঠিক আছে, খ্যাতিমান ছাত্রনেতা হয়েছে, কিন্তু তার চেয়ে আমরা কি দেখছি, 69-এ গণ অভ্যুত্থানের ভিত্তিতে খলিফা হয়েছিল, জনগণ খলিফা বলতো, তো খলিফারা কিন্তু এই কাজগুলো করে নাই, কিন্তু এই কাজটা তারা করছে। এখন আবার 5টা বিশ্ববিদ্যালয় আমরা যেটা দেখলাম যে সেখানে তো আবার শিবির এবং ছাত্রদলের মধ্যে দখলি প্রক্রিয়া চলছে, কার দখলে থাকবে। তো দখলি প্রক্রিয়া যদি এটাকে বন্ধ না করা হয়, তাহলে আলটিমেটলি সরকারি দলের দখলে সব চলে যাবে, তখন শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গাটা ক্ষুণ্ণ হয়ে যায়। এই জায়গাগুলো আমরা দেখছি। শিক্ষকরাও পুরনো জায়গায় চলে গেছে। তো শিক্ষকরা ধরুন যে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিংবা কে কোন দল করে সেটা কি বিবেচনা হবে না, তিনি শিক্ষক হিসেবে কেমন সেটা বিবেচ্য বিষয়। স্বাধীনতার পরে ভিন্ন মতের মুসলিম লীগের সমর্থক শিক্ষকরা, শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন না, কিন্তু আজকে শিক্ষকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে যে অভিযোগে তাদেরকে সাসপেন্ড করা হলো, কিংবা তাদেরকে সাময়িক বহিষ্কার কিংবা পার্মানেন্ট করা হয়েছে কিনা আমি জানি না আর কি। তো এই অভিযোগে কি হতে পারে এখানে স্বচ্ছতা কই? তাহলে হচ্ছে, তাহলে একরৈখিক সমাজকে আমরা চেয়েছি। আমরা তো অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলেছি, সব মানুষের, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সেখানে সবার কথা আমরা বলেছি, আদিবাসী, বাঙালি সব মিলে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার। সেই সমাজটাকে আমরা গড়তে পারলাম। এই জুলাইয়ের অভ্যুত্থানে নারীরা সামনে ছিল অত্যন্ত সাহসিকতার সঙ্গে, এবং এই আন্দোলনে জয়ের পিছনে নারীদের একটা ভূমিকা ছিল, যে পুলিশও ভেবেছে যে এই মিছিলের সামনে অগ্রভাগে যারা আছে তো সেখানে গুলি করতে সাহস পায়নি, কিংবা তারা ভিন্ন চিন্তা করেছে। কিন্তু ইসের পরে জুলাইয়ের অভ্যুত্থানোত্তর সেই নারীদেরকে প্রশ্ন করা হলো, রাত্রে কেন ঘর থেকে বেরোবে, তার কী পোশাক পরলো ইত্যাদি নিয়ে আমরা দেখলাম এটা হলো মাজার। স্বৈরশাসক হাসিনার আমলেও মাজারের উপর, বাউলদের উপর, সুফিদের উপর হামলা হয়েছে, কিন্তু 1500-1600 মাজার তো ধ্বংস, এটাকে আমরা চেয়েছি। ভিন্ন মত তো, সব মত তো থাকবে এখানে, সুফিও থাকবে, সেখানে অন্যরাও থাকবে না, আপত্তি কিছু না। সেই ভিন্ন মতের চর্চার জায়গাটা কিন্তু সংকুচিত হয়েছে। একরৈখিক সমাজ কিংবা একরৈখিক ধর্মভিত্তিক সমাজের জায়গা, আমরা একটা ধর্ম নিরপেক্ষ যে বোধটা সমাজের ভিতর তৈরি করার বিষয়, সেটা যে ধর্মের জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে, কিন্তু সেখান থেকে আমরা বেরোতে পারছি না।